এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ, উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসন। সোমালিয়া জিম্মি জাহাজে ফুরিয়ে আসছে খাবার, চলছে নাবিকদের উদ্ধার প্রক্রিয়া। চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে চায় বাংলাদেশ, বাণিজ্য ঘাটতি কমার আশা। কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, প্রথমেই সরল ঢাকা উত্তর সিটির কার্যালয়। নিউ ইয়র্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। ২০২৬ এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকের সভায় প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করারও অনুশাসন দেন একনেক চেয়ারপারসন। সভায় ৮,৪২৫ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ২০২৩-২৪ অর্থবছরের অষ্টম এবং বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভা। পরিকল্পনা মন্ত্রণালয়ের এ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব জানান, চ্যান্সারি ভবনটিতে প্রবাসীদের জন্য যেন সকল সুযোগ সুবিধা থাকে তা নিশ্চিতের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। ওদের জন্য স্পেস দেওয়ার জন্য বলেছিলেন, আরেকটি হচ্ছে বুথ করে দেওয়ার জন্য বলেছেন। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে 2026-এ যে সুবিধাগুলি আমরা পাবো সেগুলি আমরা কিভাবে নিতে পারি, আরেকটি হচ্ছে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসবে গ্র্যাজুয়েশনের ফলে সেগুলি আমরা কিভাবে মিট আপ করবো, এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের সময় বৃষ্টির পানি ধরে রাখতে ও সৌর বিদ্যুতের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়ে অল্প ব্যয়ের প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ে শেষ করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অল্প কিছু টাকা দিলে সেই প্রকল্পগুলি শেষ করা যায়, কিন্তু আমরা ঠিকমতো ওই প্রকল্পগুলিতে যদি টাকা দিতে পারি শেষ হয়ে যায়। উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন শেষ করা দরকার, সেই সব প্রকল্পে যেন আমরা দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করে দিই, এবং আমরা পরিকল্পনা কমিশন থেকে ওনাকে আশ্বস্ত করেছি। অনুমোদিত ৫০ কোটি টাকার নিচে ৩০টি প্রকল্প একনেক সভায় অবহিত করা হয়। একনেকের সামনে এই ছোট ছোট প্রকল্পগুলি নিয়ে যাওয়া, ৩০টা প্রকল্প নিয়ে যাওয়া, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা অপ্রয়োজনীয়। সেই জন্যই মন্ত্রীকে ক্ষমতাটা দেওয়া হয়। এদিন সভায় ৮,৪২৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭,৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা, আর বিদেশ থেকে পাওয়া যাবে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজে ফুরিয়ে আসছে খাবার, তবে নাবিকরা এখনও সংকটের কথা জানায়নি উল্লেখ করে মালিকপক্ষ বলছে, এরই মধ্যে জলদস্যুদের খাবার ফুরিয়ে যাওয়ায় তারা নিজেদের ব্যবস্থাপনায় সংগ্রহ করছে। এদিকে ২ সপ্তাহের বেশি সময়েও নাবিকরা উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় স্বজনরা। একরামুল হকের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। ১৬ দিন পরও নাবিকরা উদ্ধার না হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। ১২ মার্চ জিম্মি করার সময় নাবিকদের জন্য জাহাজে ২৫ দিনের খাবার মজুদ ছিল। এ সময় নাবিকদের পাশাপাশি দস্যুরাও সে খাবারে ভাগ বসিয়েছে, ফলে খাবার দ্রুত ফুরিয়ে আসছে। জাহাজটির মালিক KSRM গ্রুপ বলছে, নাবিকদের সাথে যোগাযোগ রয়েছে, এখনও খাবার সংকটের কথা জানায়নি তারা। নাবিকদের সাথে কথা হয়েছে, তারা এখনও সংকটের কথা আমাদেরকে বলেননি। তারা যদি সংকটের কথা বলেন আমরা বিকল্প ব্যবস্থায় খাবারের ব্যবস্থা করব। তবে আমরা যতটুকু জেনেছি এখন দস্যুরা তাদের নিজেদের খাবার নিজেরাই বাইরে থেকে এনে খাচ্ছেন। আটক নাবিক ও জাহাজ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি। দস্যুদের সাথে আমাদের আলোচনা চলমান,
আমরা ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছি। আশা করছি খুব অচিরেই আমরা তাদের সাথে শান্তিপূর্ণ আলোচনা সম্পন্ন করতে পারবো। শান্তিপূর্ণ আলোচনা হলেই আমরা আমাদের 23 জন নাবিককে অক্ষত অবস্থায় আমাদের দেশে ফিরিয়ে আনতে পারবো। তবে কি প্রক্রিয়ায় কতদিনের মধ্যে জিম্মিরা মুক্তি পাবে তা এখনও অনিশ্চিত। সমর ইসলাম, 21 টেলিভিশন। আগামী 3 বছরের মধ্যে চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি FTA সই করতে চায় বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, FTA এর আওতায় আসলে লাভবান হবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতিও কমে আসবে। এছাড়া বাংলাদেশ থেকে আম ও কাঁঠাল আমদানি করতে চায় চীন। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য টাকার অঙ্কটা মিলিয়নের ঘরে। চীন সেখানে রফতানি করে বিলিয়ন বিলিয়ন। পরিসংখ্যান বলছে দেশটি এখন দ্বিতীয় বৃহৎ রফতানি ও বিনিয়োগকারী দেশ, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে আছে বাংলাদেশ। বলা হচ্ছে পাট, তৈরি পোশাক, চামড়া পণ্য, হস্তশিল্প, অ্যাকোয়াটিক প্রোডাক্ট আশা দেখাচ্ছে দেশটির বাজারে। শুধু তাই নয়, এদেশের আম কাঁঠালের চাহিদার কথাও আলোচিত হচ্ছে গুরুত্বের সাথে। পণ্যের বহুমুখীকরণের তাগিদ এলো মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই হস্তান্তর অনুষ্ঠানে। Mango from Bangladesh can export to China. It is a big boost for the farmers of mango. It's just start. We are going to have import more jackfruit, more potatoes, all things. Yeah, we are starting on it. বলা হলো 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন হলেও এই FTA থাকলে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে কোনো বেগ পেতে হবে না। Not at all. But why we still have a trade imbalance? Because of structure of the trade. You know, large amount of trade between China and Bangladesh on textile. একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায় চুক্তিটি সম্পাদন সময় সাপেক্ষ। সকল অংশীজনদের সাথে আলাপ ও চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে বললেন বাণিজ্য সচিব। যখন দুই দেশের মধ্যে চুক্তি হয় তখন ওই দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আরও বেশি আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। তো সেটা একটা বড় সুযোগ। টেকনোলজি ট্রান্সফারের সুযোগ হবে এবং আমি মনে করি যে তার মাধ্যমে আমাদের যে কমপ্লায়েন্সের যে ঘাটতি বা আমাদের কোয়ালিটির যে জায়গাগুলো সেই জায়গাগুলো উন্নত হবে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় FTA নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছিল। মাঝে করোনা মহামারী ও নানান জটিলতা থাকায় আর এগোয়নি। দীর্ঘ 6 বছর পর এর সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন বিনিময় হলো দুই দেশের যৌথ গবেষণার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ভুটানের রাজা জিগমে খেসান নামগিয়াল ওয়াংচুক কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব প্রান্তে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। 14 সদস্যের সফরসঙ্গী নিয়ে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন রাজা। পরে সড়ক পথে কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছান। সেখান থেকে দুপুর 1:30টার দিকে অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাজা সড়ক পথে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ভুটানের রাজার ঢাকা সফরের দ্বিতীয় দিন কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। উদ্বেগজনক মাত্রার দূষণে পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে দুঃসংবাদটি। প্রতিবেদন বলছে, দূষণের ফলে প্রতি বছর দেশে প্রায় 3 লাখ মানুষের অকাল মৃত্যু হয়। তবে পরিবেশ মন্ত্রী দেশের বায়ু দূষণকে ট্রান্সবাউন্ডারি পলিউশন বললেন। এজন্য পার্শ্ববর্তী দেশগুলোকে দায়ী করেন মন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন। বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও সীসাসহ নানাবিধ দূষণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে 5 বছরের কম বয়সী শিশু, বৃদ্ধ, নারী এবং দরিদ্র জনগোষ্ঠী। মূলত স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে দূষিত বায়ু। রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, দূষণের ফলে 2019 সালের জিডিপির ক্ষতি 17.6%। শক্তিশালী প্রবৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য
পরিবেশকে অগ্রাধিকার দিয়ে কাজ করার পরামর্শ দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। বলেন, জরুরি ভিত্তিতে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি সীসা দূষণ নিয়ন্ত্রণ করা গেলে 1,33,000-এরও বেশি অকাল মৃত্যু রোধ করা যাবে। Long-term solution can only be achieved through a multi-sectoral approach. রান্নায় সবুজ জ্বালানির জন্য বিনিয়োগ ও সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞের। সেই সাথে সঠিক নীতি গ্রহণেরও তাগিদ দেন তিনি। Incentivize households to switch to cleaner fuels for cooking. দূষণের কারণে নেতিবাচক প্রবৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকিকে উদ্বেগের বলেই মনে করেন পরিবেশ মন্ত্রী। পরিবেশকে গুরুত্ব দিয়ে পলিথিনের ব্যবহার বন্ধে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। The issue of single-use plastic, we have already flagged in our 100-day program as well. I think this is going to be our priority, and the target is to reduce that or reduce the demand for it by 90% by 2026. দূষণ রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। I hope this will be the last of শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কারওয়ান বাজার থেকে সরিয়ে নেওয়া হলো ঢাকা উত্তর সিটির আঞ্চলিক কার্যালয়। আর এর মধ্যে দিয়ে শুরু হলো রাজধানীর অন্যতম পাইকারি বাজারটি গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়া। তবে এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। কারওয়ান বাজার রাজধানীর অন্যতম পাইকারি আড়ত। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা আর পণ্য কেনাবেচায় মুখরিত থাকে দিনরাত। 17শো শতাব্দী ধরে এখানে জমে ওঠা বাজার কালের বিবর্তনে এখন রাজধানীর কাঁটায় পরিণত হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র এই বাজার ঘিরে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া 2009 সালে কারওয়ান বাজার সিটি কর্পোরেশন ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে বুয়েটের বিশেষজ্ঞ দল। সব মিলিয়ে শহরের ভেতর থেকে বাজার সরানো জরুরি হয়ে পড়ে। এর মধ্যে বাজার সরানোর নির্দেশনা এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও। এরপর কয়েক ধাপে বৈঠক হয় সিটি কর্পোরেশনের। 18 মার্চ কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও ব্যবসায়ীদের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ঈদের পরপরই কারওয়ান বাজারের 176টি পাইকারি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়া হবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বাজারের ঝুঁকিপূর্ণ ভবনে থাকা উত্তর সিটির অঞ্চল 5-এর আঞ্চলিক কার্যালয়ে স্থানান্তর কাজ শুরু হয়। প্রথমে অফিসটা নিয়ে যাচ্ছি হচ্ছে যে আমরা এই সপ্তাহের মধ্যে আগামী 2-3 দিনের মধ্যে আমরা অফিসটা পূর্ণাঙ্গভাবে সরিয়ে ফেলব এবং ঈদের পরে যেটি হলো যে আমরা এই ভবনটা ভাঙা দিয়েই তারপরে হচ্ছে কারওয়ান বাজারটাকে রিমুভ করার একটা পরিকল্পনা রয়েছে। এদিকে বাজার সরে গেলে কিছুটা অসুবিধা হলেও যানজটের কবল থেকে মুক্তি পাওয়ায় খুশি নগরবাসী। তবে একত্রিতভাবে বাজার সরানোর দাবি ব্যবসায়ীদের। আমরা বিনতিগিরি করি, আবার একানো দিলে সব কেনা মাল যদি একানো দিত হেলে আবার আমাকে ব্যবসাটা আমরা কারওয়ান বাজারে আমরা কাজ করে খাইতে পারতাম। আমরা কি করবো, কই যাবো, একটা পরিস্থিতি আমাকে এই মুহূর্তে যদি আমরা 20 বছর ধরে ব্যবসা করি, 25 বছর ধরে হুট করে আপনারা যদি আমাদের উঠাই দেন আমরা চলে যেতেও, কিন্তু আমরা কোথায় যাবো? হুট করে আমরা এখানে চলে যাওয়ার পরে আমাদের টাকা পয়সা অনেক বাকি আছে, অনেক টাকা আমরা এখানে পাবো। এখন আমরা এখানে যাবো, আরেক ব্যবসা আরেক জায়গায় থাকবে, ওখানে কাস্টমার যাবে না। আমরা কিন্তু এখানেও তো টাকা পাবোই, ওইখানেও আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমাদের একটাই দাবি, যা ব্যবসা আছে সব এক জায়গায় নিয়ে যাক, আমাদের কোনো দাবি নেই। আর দোকান বরাদ্দ নিয়ে যেন কোনো সংকট সৃষ্টি না হয় সেই দাবিও ব্যবসায়ীদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফোন দিয়ে সহায়তা চেয়ে উল্টো পুলিশের গুলিতেই প্রাণ হারালো বাংলাদেশি তরুণ। স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ ইয়র্কের ওজন পার্কে এ ঘটনা ঘটে। মানসিক অসুস্থতা থেকে মুক্তি চেয়ে পুলিশের কাছে নিজেই ফোন করেছিলেন 19 বছর বয়সী উইন রোজারিও। পুলিশের দাবি আত্মরক্ষার্থে গুলি করেন তারা। তবে স্বজনরা বলছেন মানসিক ভারসাম্যহীন জানার পর গুলি করার কোনো কারণ ছিল না। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশি কমিউনিটি। রিপোর্ট করছেন দুলি মল্লিক। উইন রোজারিও 19 বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি তরুণ স্থানীয় সময় বুধবার দুপুর 1:30টার দিকে নিজেই জরুরি সেবা 911-এ কল দিয়েছিলেন। বলেছিলেন মানসিকভাবে অসুস্থ বোধ করছেন, মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি পেতে চান।
চিরতরে মুক্তি পেয়েছিলেন রোজারিও। নিজেকে আর কষ্ট করতে হয়নি। নিউ ইয়র্ক পুলিশই তাকে গুলি করে হত্যা করে। পুলিশে গুলি করে মেরে লাইল গো। আমার ছেলে তো কোনো উৎপাত করে নাই। ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের ওজন পার্কে। পুলিশ জানায়, ঘটনাস্থলে যাওয়ার পর রোজারিওকে কাঁচি হাতে তাদের দিকে তেড়ে আসতে দেখেন। এ সময় তার মা এসে বাধাও দেয়। এর পরপরই গুলি করেন তারা। মায়ের কোলেই মারা যায় রোজারিও। The male picked up the scissors again, came out of our offices. They had no choice but to defend themselves, discharging their firearms. রোজারিওর মা বাবার প্রশ্ন, মানসিক ভারসাম্যহীন জানার পরও কেন রোজারিওকে 6টি গুলি করল পুলিশ। স্বজনরা মনে করেন পুলিশ চাইলে রোজারিওকে বাঁচাতে পারত। পুলিশে জনগণের সেবক, জনগণের বন্ধু, জনগণকেই দেয়, সে সেভ করে। পুলিশে তো জনগণকে মারতে পারে না, হত্যা করতে পারে না পুলিশে। আমি আমার এই নিজ অপরাধ, এই 19 বছরের শিশু ছেলের এই হত্যার বিচার চাই। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ওই এলাকার বাংলাদেশি কমিউনিটির লোকজন। যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এরকম একটা ছেলের পুলিশ কর্তৃক হত্যা করা হয়েছে। আমরা এর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি। We want real justice. Terrible decisions that they have to make every single day. 10 বছর আগে গাজীপুর থেকে নিউ ইয়র্কে অভিবাসী হন রোজারিওর পরিবার। ওজন পার্কের জন অ্যাডামস হাই স্কুল থেকে স্নাতক শেষ করে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল উইন রোজারিওর। টুলি মল্লিক, 21 টেলিভিশন। সময় হলো বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে দূষণ, অগ্রাধিকার বিবেচনায় কাজ করতে চান পরিবেশ মন্ত্রী। উত্তাল শাখা বরাক নদী এখন পৌরসভার ভাগাড়, তালিকা তৈরিতেই সীমাবদ্ধ উচ্ছেদ অভিযান। বেশি আন্দোলন সংগ্রাম করছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির 80% এখন নেতাকর্মীর দমন পীড়নের শিকার। সরকার নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানান মির্জা ফখরুল। জনগণের মধ্যে ইসরায়েলি ভাস্করের পুরস্কার গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটিকে ইউনেস্কো ট্রি অব দ্য পিস ঘোষণা দেয়ার জালিয়াতি ফিলিস্তিনের গাজায় গণহত্যাকে সমর্থনে শামিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী জানান, 2 বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে গুলি চালিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ পাঠানো হয়নি। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশের পক্ষে আগে থেকেই দেশটির সরকারকে জানানো হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে পরিবেশ দূষণের ঝুঁকি। এ অবস্থায় প্রযুক্তিগত উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। আর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও ভূগর্ভস্থ ব্যবস্থাপনা সহ একগুচ্ছ কাজ শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জাতীয় অগ্রাধিকার বিবেচনায় কাজ করার কথা জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন। ঢাকা মহানগরীর 2 সিটির 129টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 6,800 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। ঢাকাকে পরিচ্ছন্ন ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে প্রতি বছরই বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ হচ্ছে শত শত কোটি টাকা। গত 7 বছরে 2 সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে 3,323 কোটি টাকা। এরপরও যেখানে সেখানে খোলা আবর্জনার ভাগাড়, ময়লা সংগ্রহে সড়কে অপেক্ষায় থাকা উন্মুক্ত আবর্জনার ভ্যান, স্তূপাকারে পড়ে থাকা আবর্জনায় প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি, জনস্বাস্থ্যের উপর পড়ছে ক্ষতিকর প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন,
প্রাথমিক সংগ্রহ থেকে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপেই সংস্কার জরুরি। এটি দৃশ্য দূষণ হচ্ছে, একইভাবে এটি মাইক্রোবিয়াল দূষণ হচ্ছে, একইভাবে এটি সয়েল ওয়াটারকে পলিউশন করছে, এটি এয়ারকে পলিউশন করছে। অথচ এই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ওয়েস্ট টু এনার্জি গেইন করতে পারতাম। শুধুমাত্র আমাদের সমন্বয়ের অভাব, আমাদের টেকনোলজির অভাব এবং আইডিয়া ইমপ্লিমেন্টেশনের অভাবের কারণে এই বর্জ্যই থেকে যাচ্ছে। এমন অবস্থায় কিছুটা আশার খবর দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শিগগিরই চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে যাচ্ছে তারা। এছাড়া জাইকার সহায়তায় হাতের স্পর্শ ছাড়াই অত্যাধুনিক পদ্ধতিতে আবর্জনা সরাসরি ল্যান্ডফিল্ডে নেয়ার উদ্যোগও নিতে যাচ্ছে উত্তর সিটি। প্রাইমারিলি যেই ওয়েস্টটা কালেক্ট করা হয়, যেগুলি গৃহস্থালির থেকে, তাদেরকেও একটি আওতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। আমরা চাইনিজদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, আমরা প্রতিদিন 3000 টন বর্জ্য আমরা তাদেরকে দেব। এটা হলে তখন হলো কি যে প্রতিদিনের যে বর্জ্য উৎপাদিত হলো সেটি কিন্তু আগুনে পুড়ে গেল, বিদ্যুতে পরিণত হয়ে গেল, ফলে আর সেই পরিমাণ বর্জ্যগুলি থাকলো না। পরিবেশ মন্ত্রী বলছেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য এরই মধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। বর্জ্য থেকে যদি আমরা সার তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা প্রতি বছর যে পরিমাণ সার আমদানি করে আনি, সেটা আমদানি না করে আমরা স্থানীয়ভাবে বর্জ্য থেকে সেটা তৈরি করতে পারি। 2025 সাল থেকে প্রতিদিন প্রায় 50,000 মেট্রিক টন বর্জ্য বাংলাদেশে তৈরি হবে। সেটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। সুতরাং সেই বিষয়গুলি নিয়ে আমরা এখন থেকেই ভাবছি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ মারা যায়। এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মৃত্যু হচ্ছে 18,000 মানুষের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দখল দূষণে বিলুপ্ত প্রায় হবিগঞ্জ নবীগঞ্জের শাখা বরাক নদী। একসময়ের উত্তাল নদীটির অবশিষ্টাংশ এখন পৌরসভার ভাগাড়। সেখানে ময়লা ফেলা, আবর্জনা আর সেগুলো নষ্ট করতে দেয়া আগুনের ধোঁয়ায় ছড়াচ্ছে নানা রোগবালাইও। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। হবিগঞ্জের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জকে ঘিরে রেখেছে বরাক। শাখা নদীটি বিস্তৃত উপজেলা শহরের বুক চিরেও। 25-30 বছর আগেও বিস্তীর্ণ এ জনপদের মানুষের জীবন জীবিকা ও বর্ষায় চলাচলের একমাত্র অবলম্বন ছিল নদীপথ। বরাক দিয়ে চলত ছোট ছোট লঞ্চ, পণ্যবাহী বড় বড় নৌকা। ভিড়ত নবীগঞ্জ শহরের জেলা পরিষদ রেস্ট হাউস ঘাটে। সেচের উৎস ছিল আষাঢ়ের পানিতে থই থই করা বরাক। নদীটিতে মাছ ধরেও জীবিকা নির্বাহ করতেন অনেকে। স্বাধীনের পরে নৌকা খুব বেশি চলাচল করতো, মাছ বেশি ধরা যাইত। এই নদী ভাই বহুত নৌকা হয়েছে, বহুত বিরাট বিরাট নৌকা হয়েছে। এখন অন্য জায়গা থেকে পানি এনে জমা রাখতে হয় নদীতে। ভরা মৌসুমেও দেখা মেলে না মাছের। আমরা নিয়ে পানি আসতে হয়, ওই পানি আবার এখানে রাখতে হয়, রাখতে আবার আমরা ফসলের জমিতে আমরা দিতে হয়। পানি তুললা কৃষি চাষ কর মুদুরের কথা, আমরা তো গোসলের কথা পানি পাই না। আবর্জনা হয়ে যায়, দখলে বহলে এটা কখন পানি দেওয়া যায় না। বরাকের রেস্ট হাউস, সবজি বাজার, নোয়াপাড়া পয়েন্ট, শিবপাশা ব্রিজ ও হাসপাতাল ঘাট পরিণত হয়েছে পৌরসভার ভাগাড়ে। দখলে দূষণে অস্তিত্ব সংকটে পড়া বরাকের অবশিষ্ট অংশও এভাবেই ময়লা আবর্জনা ফেলে ভরাট করছে পৌর কর্তৃপক্ষ। প্রকৃতির সৃষ্টি কোনো নদী যদি দখল কেউ করে, দূষণ কেউ করে, সেটা প্রচলিত আইন অনুযায়ী সেটি শাস্তিযোগ্য অপরাধ, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। অভিযোগ আংশিক স্বীকার করে ডাম্পিং স্টেশন না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ময়লা ফেলছেন দাবি মেয়রের। সিদ্ধান্তের বাহিরেও আমাদের সুইপাররা বা অনেকে ইন্টারেস্টেড হয়, ফেলে দেয়। এই বিষয়টি আমরা সতর্কভাবে দেখার চেষ্টা করছি। নদীর অবৈধ দখল উচ্ছেদে কয়েক বছর আগে তালিকা করলেও বেশি দূর এগোতে পারেনি জেলা প্রশাসন। নতুন করে তথ্য সংগ্রহ চলছে, দ্রুতই সবগুলো নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগের আশ্বাস জেলা প্রশাসকের। দূষণ দখল যেখানে আছে তথ্য সংগ্রহ করছি, আমরা আমাদের জায়গা থেকে কর্মপরিকল্পনা গ্রহণ করছি। শাখা বরাক নদীর নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকরী পদক্ষেপ চান নবীগঞ্জবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিশেষ আয়োজন উত্তাল মার্চ।
একাত্তরের চেতনারই বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে প্রথিত মুক্তিকামী বাঙালির আবেগ, নিরেট শ্রদ্ধা আর ভালোবাসার টান। ২৮ বছর ধরে তীরে তীরে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ জাদুঘর শুধু একটি অনবদ্য প্রতিষ্ঠানই নয়, যেখানে সমান্তরালভাবে সংরক্ষিত স্বাধীনতার গৌরব গাথা আর বহুমাত্রিক স্মৃতিচিহ্ন। প্রণব চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। কিন্তু এটা জনগণের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং এর সংগ্রহ কিন্তু অনেকভাবে বাড়তে শুরু করে। আর নানা রকমভাবে মানুষ এখানে অনেক রকম তথ্য, প্রমাণ, দলিল, ছবি, ব্যবহার্য সামগ্রী, তাদের একেবারে প্রিয়জনদের অনেক কিছু এখানে দান করেছেন। সময়ের আবর্তে মুক্তিযোদ্ধাদের বয়স বাড়বে, পুরনো হবে ১৯৭১, কিন্তু তার গৌরব গাঁথা আর চেতনা যেন অম্লান থাকে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাদুঘরের ট্রাস্টিগণ। ৯ মাসের মুক্তিযুদ্ধ, কিন্তু এর একটা চলমান প্রবাহ আছে। আর সেখানে আমরা আরো যেটা বড়ভাবে দেখি যে মুক্তিযুদ্ধের মূল্যবোধটা যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহমান থাকে। ইতিহাস, মূল্যবোধ আর ইতিহাস চর্চা। আগামীর পৃথিবীতে যারা নতুন অতিথি রূপে আবির্ভাব হবে, তাদের কাছেও যেন অনবদ্য হয়ে ওঠে বাঙালির মহান আত্মত্যাগ। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাঙালির অহংকার মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রয়েছে অনন্য ইতিহাস। বাঙালি চাইলেই যে এমন অগ্নিশিখার মতো জ্বলে উঠতে পারে, মুক্তিযুদ্ধ তারই সবচেয়ে বড় প্রমাণ। তাই তো বিশ্বসভায় বাংলাদেশ আর বাঙালিকে গোনা হয় অনন্য মর্যাদায়। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সিরাজগঞ্জে জনতা ব্যাংকের টাকা উধাওয়ের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত শুরু, তৎপর হচ্ছে দুদক। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে আবারও আমন্ত্রণ। সিরাজগঞ্জের জনতা ব্যাংকের টাকা উধাওয়ের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। অন্যদিকে শাখা ব্যবস্থাপক সহ ৩ কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সিরাজগঞ্জের বেলকুচির জনতা ব্যাংকের তামাই শাখায় কাগজে কলমে ৭,১১,২৪০ টাকা থাকার কথা। তবে ক্যাশ ভোল্টে আছে ১,৭৭,৬১,২৪০ টাকা। মিলছে না বাকি টাকার হিসেব। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও খবর হঠাৎ পৌঁছে যায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে। পরে থানায় অভিযোগ জানালে রোববার আটক করা হয় শাখা ব্যবস্থাপক আল আমিন, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম এবং ব্যাংক অফিসার রাশেদুল ইসলামকে। আটক ৩ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে জানিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ব্যাংকিং বিষয় হওয়ায় দুদকে অভিযোগ পাঠানো হয়েছে। দুদকের তফসিলভুক্ত অভিযোগ হওয়াতে সেটি দুদকে প্রেরণ করেছি এবং তাদেরকেও দুদকে যাওয়ার পরামর্শ দিয়েছি এবং যে ৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে তাদেরকে আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এদিকে টাকা উধাওয়ের বিষয়টি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বলে জানালেন তদন্ত দলের প্রধান। একটা তদন্ত আমরা করেছি
এই প্রাথমিক তদন্তে কিছু বিষয় আমরা ফাইন্ডিংস আছে, কিন্তু তদন্তাধীন বিষয় বলে এই বিষয়টা ডিসক্লোজ করা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় জানাজানির পর শঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা। টাকা রাখার একটা আস্থা, সেই জায়গা যদি আমরা এখন যদি আস্থাটা হারাই ফেলি, আমরা টাকাটা রাখবো কোথায়? 8-10 দিন হইল এখানে অডিট চলতেছে, তো আমরা তো আগে অডিট দেখছি, কোনোদিন এইরকম অডিট দেখি নাই। রাত্রে এসে দেখি পুলিশ এখানে এসে এই ব্যাংকে ঢোকার পরে 3 জনকে ধরে নিয়ে গেছে। পরিবর্তন করা হয়েছে শাখা ব্যবস্থাপক। ব্যাংকের কার্যক্রম আগের মতোই চলবে বলে জানান নতুন শাখা ব্যবস্থাপক। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ঈদ সামনে রেখে জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ঈদ আসলেই জাল নোট তৈরির চক্রগুলো সক্রিয় হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরমোহন থেকে চক্রের মূল হোতা আরিফ ব্যাপারী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদি সহ 20 লাখ টাকার জাল নোটও জব্দ করা হয়। রাজধানীর মিরপুরে প্রাইম ইউনিভার্সিটির কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরবর্তী জরুরি অবস্থায় করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। এতে বক্তারা বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করায় প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার অনেকটাই কমে আসছে। সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান। মূল বক্তা ইউনিভার্সিটি অব কোয়েস্টার প্রফেসর ফাতেমা ভিলেজ ডিকস্তা দুর্যোগ পরিস্থিতিতে যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় আরও অংশ নেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, প্রাইম ইউনিভার্সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি প্রসাধনী নিয়ে বেশ সচেতন মেয়েরা, তাই প্রসাধনীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। আর এই কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই ক্রেতারা পাচ্ছেন ঝটপট ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর এই উৎসবকে কেন্দ্র করে শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের দিন শুধু জামা জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। আর এই দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নানান রকম প্রসাধনী। রাজধানীর বসুন্ধরা সিটিতে গুডি স্টিলের শোরুমে বিভিন্ন দেশের নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর সমাহার। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ওয়াশ, মেকআপ আইটেম সহ আরো নানা পণ্যের পসরা এই শোরুমে। পোশাকের পাশাপাশি মেকআপেও চলছে মন গড়া স্টাইলের রাজত্ব। লিপস্টিক, ব্লাশন, ফাউন্ডেশন, কনসিলার, কাজল, মাস্কারা, আইশ্যাডো, শ্যাম্পু, বডি লোশন সহ রয়েছে অসংখ্য ব্র্যান্ডের পণ্য। এসব কেনাকাটায় বিকাশ পেমেন্টে 1000% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বিকাশে পেমেন্ট করলে, কুপন কোড ইউজ করলে 1000-এ সর্বনিম্ন 100 থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে। এতে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, কাস্টমারও খুশি এবং আমাদেরও কাস্টমারের রেসপন্স ভালো পাচ্ছি। পছন্দের পণ্য কেনার পাশাপাশি বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি তারা। বিকাশ পেমেন্ট করলে ক্যাশব্যাক পাচ্ছি 10% পর্যন্ত। এই জন্য আর কি ভালোই লাগছে যে পেমেন্টও করছি, আবার পাশাপাশি ক্যাশব্যাকটাও পেলাম। আর ঈদে তো দেখা যাচ্ছে যে আপনার ড্রেসের পাশাপাশি একটু মেকআপ করলে, মানে ড্রেস পরলে যেরকম সৌন্দর্যটা মানুষের ফুটে ওঠে, মেকআপ না করলে, মেকআপ ছাড়া কিন্তু ফুল দিয়ে আনকমপ্লিট থাকে। ঈদের আনন্দ আরেকটু ডাবল করার জন্যই হচ্ছে কসমেটিক্সটা আরেকটু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্টগুলো আমি এখান থেকে নিতে পারছি। আর তার থেকে বড় কথা যে আমি বিকাশে পেমেন্ট করতে পারছি। বিকাশ থেকে 10% ক্যাশব্যাক পেয়েছি, যেখান থেকে আমার আনন্দটা আরও মনে হচ্ছে 100% বেড়ে গিয়েছে। যে আমি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছি, তার সাথে আমার হচ্ছে ক্যাশব্যাক পাচ্ছি, আমার টাকাটা সেভ থাকছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ব্যবসা বাণিজ্যের খবর।
শিল্পের উপর থেকে অগ্রিম আয়কর প্রত্যাহার ও মজুরি বৃদ্ধি সহ 4 দফা দাবিতে রংপুরের কাছারি বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বৃহত্তর রংপুর অঞ্চলের বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শ্রমিক। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন শ্রমিক নেতা লুৎফর রহমান, আবুল হাসনাত, আব্দুল গফুর সহ অন্যরা। বক্তারা সব ধরনের ট্যাক্স প্রত্যাহার সহ 4 দফা দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। মানববন্ধন ও বিক্ষোভ শেষে শ্রমিক নেতারা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। অবসরের মুহূর্তটি দুয়ারে কড়া নাড়লে নিজেই টের পাবেন বলে মনে করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যখন দলের সাহায্যে আসতে পারবো না তখনই অবসর নিব বলেছেন লিও। সম্প্রতি একটি পডকাস্টে অবসর প্রসঙ্গে এসব কথা বলেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আকাশুজ্জামানের রিপোর্ট। কবে অবসরে যাবেন লিওনেল মেসি? 2022 সালের বিশ্বকাপের পর এমন প্রশ্ন লিও ভক্ত তো বটেই গোটা ফুটবল বিশ্বের। মেসিকে নিয়ে এত কথা ওঠার সবচেয়ে বড় কারণ তার বয়স। আগামী জুনে 37 বছর পূর্ণ হবে তার। ক্লাব ইন্টার মায়ামির সাথে চুক্তি শেষ হবে 2025 সালে। বয়সের দিক থেকে বলাই যায় ক্যারিয়ারের পরন্ত বেলায় আছেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে প্রচলিত ধ্যান ধারণা যে মেসির বেলায় খাটানো মুশকিল সেটা সবারই জানা। গুঞ্জন উঠেছিল বিশ্বকাপের পর আকাশী নীল জার্সিতে খেলবেন না লিও, তবে সেটা হয়নি। এখনও খেলছেন দল বা ক্লাবের নেতা হয়েই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবলকে বিদায় জানানোর প্রসঙ্গে কথা বলেছেন লিও। ক্যারিয়ার থামিয়ে দেওয়ার ছিটে ফোটাও আভাস দেননি মেসি। স্পষ্টভাবে বলেছেন যদি চিহ্ন টানার বিষয়টা সময়ই বলে দেবে। সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি। যখন টের পাবো আর পারফর্ম করতে পারছি না, বুঝতে পারবো যে নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না, তখন সিদ্ধান্ত নেব। তবে কাতার বিশ্বকাপের সময় মেসির মনে উকি দিয়েছিল জাতীয় দলকে বিদায় জানানোর ভাবনা। কাতার বিশ্বকাপে যদি সবকিছু ঠিকঠাক না চলতো, দলকে যদি সর্বোচ্চটা এনে দিতে না পারতাম, তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম। ইতিমধ্যে আসন্ন কোপা আমেরিকায় মেসির থাকা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর্জেন্টাইন ফুটবল তারকা ডি মারিয়ার পরিবারের সদস্যদের হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 36 বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। সম্প্রতি জানিয়েছিলেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান। আর এই ঘোষণার পরই তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। আর্জেন্টিনা নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন মূল হোতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশের বিশেষ ইউনিট। পাবলো আকোত্তা নামে ওই ব্যক্তি হুমকি দেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। সোমবার রাতে অপরাধীরা ডি মারিয়ার বাড়ির সামনে হুমকি বার্তাটি রেখে যায়। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ, উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসন। সোমালিয়ায় জিম্মি জাহাজে ফুরিয়ে আসছে খাবার, চলছে নাবিকদের উদ্ধার প্রক্রিয়া। চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে চায় বাংলাদেশ, বাণিজ্য ঘাটতি কমার আশা। কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, প্রথমেই সরল ঢাকা উত্তর সিটির কার্যালয়। এবং নিউ ইয়র্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।